আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় আলেম ওলামা, হাফেজ ভাইয়েরা, আমার সাথীবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় আমার সাথীবৃন্দ আপনাদেরকে এই হাফেজ ও কল্যাণ পরিষদের বিষয়ে কথা বলেছেন। আমি রাত্রে থেকে খুব অসুস্থ বোধ মনে করছি। একটু আগেও বমি করে আসছে, প্রচুর পরিমাণে বমি হচ্ছে, আর মাথা প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করছে। হঠাৎ করেই রাত্রি থেকেই, ভোর থেকেই দায়বদ্ধতার ভিতরে, যেহেতু এখানে ডেট দেওয়া রয়েছে আপনাদের সাধুয়াটি ইউনিয়নে সকাল 10টায়, সাগান্না ইউনিয়নে জোহরবাদ, আর মধুহাটি ইউনিয়নে দিয়ে আছে আসরবাদ। এইভাবে করে আমাদের হাফেজ কল্যাণের পরিষদের কাজ আমরা ব্যাপকভাবে পুরো ঝিনাইদহ 17টি ইউনিয়ন আমরা ছড়িয়ে দিচ্ছি। তার ভিতরে বেশ কয়েকটি ইউনিয়নের কমিটি গঠন হয়ে গেছে, আর আজকেই আপনাদের এই 3টা ইউনিয়নের কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমই আমি আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের যে লক্ষ্য, সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের 1 নম্বর যে লক্ষ্য, সেটি হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে 2 নম্বরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শ বাস্তবায়ন করা। 3 নম্বরের ভিতরে রয়েছে যে সমস্ত কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সেগুলা পুনরায় চালু করে দেওয়া। আমাদের ঝিনাইদহ সদরের ভিতরে আমরা দেখি কমিটি হুজুরদের সাথে, আলেম ওলামাদের সাথে খুব দুর্ব্যবহার করে। তাদের সাথে যদি আলেম ওলামাদের যদি মিল না হয়, আলেম ওলামা যদি তাদের গোলামি করতে না পারে, তেল ব্যবহার না করতে পারে, তাহলে কেমন জানি কমিটি পক্ষ ষড়যন্ত্র শুরু করে দেয় যে এই ইমাম সাহেবকে, এই হাফেজ সাহেবকে চাকরিচ্যুত করতে হবে। তখন হাফেজ সাহেব যখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়, তখন ওই প্রতিষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হয়। তখন তার সাথে যে হাফেজ সাহেবের যে ছাত্রগুলো আছে সেগুলো চলে যায়, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠানগুলো আমাদের জানা মতে আমাদের হাতে রয়েছে। তার ভিতরে আমরা 6টা প্রতিষ্ঠান, বন্ধ প্রতিষ্ঠান, আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের নিয়ন্ত্রণে আমরা ওই 6টা বন্ধ প্রতিষ্ঠান আমরা চালু করে দিয়েছি। সেই প্রতিষ্ঠানগুলো হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ চালাচ্ছে, এবং সেখানে আমরা দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিয়েছি। ইনশাল্লাহ খুব ভালোভাবে সেই প্রতিষ্ঠানগুলো চলছে। 4 নম্বরের ভিতরে রয়েছে হাফেজদের কোরআনের প্রতিষ্ঠানে খেদমতের ব্যবস্থা করে দেওয়া। আমাদের যে সমস্ত হাফেজ ভাইয়েরা, তারা অনেক সময় চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে। ওই যে 1 মাস পর পর চাকরি চলে যায়, 6 মাস পর পর চাকরি চলে যায়, এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান। কেমন জানি আমার হাফেজ ভাইরা খুবই লাঞ্ছিত সমাজের ভিতরে। সেই হাফেজ ভাইদের চাকরির জন্য এখন আর ছোটাছুটি করা লাগবে না। আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের গ্রুপ আছে, এই গ্রুপে সে যদি জানিয়ে দেয়, ইউনিয়ন কমিটিকে জানানোর পরে ইউনিয়ন কমিটিকে, জেলা কমিটিকে জানায়, অথবা গ্রুপে যদি জানায় যে আমার চাকরির প্রয়োজন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব অল্প সময়ের ভিতরে তার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। 5 নম্বর,
কোরআনের প্রতিষ্ঠানে পড়াশোনার মান উন্নত উন্নত করার লক্ষ্যে কাজ করা। যেহেতু আমি ঝিনাইদহ জেলার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয় এবং জেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করতে হয়। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাই, যে সেখানে আমরা দেখি পড়াশোনার মান কোয়ালিটি খুব নিম্ন পর্যায়ের ভিতরে রয়েছে। যেহেতু কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, কোনো নিয়ন্ত্রণের ভিতরে নেই, এই প্রতিষ্ঠানগুলো বাচ্চাদের কেমন জানি তাদের ভবিষ্যৎ নষ্টের দিকে ধাবিত হচ্ছে। আমরা উদ্যোগ নিয়েছি, হুফাজুল কোরআন ফাউন্ডেশন এবং হাফেজ উপকল্যাণ পরিষদ, আমাদের উপর পর্যায়ের লোকজনের সাথে আমাদের কথা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আব্দুল হক সাহেব বা তার নিম্নতম কোনো প্রশিক্ষক দিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রশিক্ষণের ব্যবস্থা করা। এতে করে কি হতে পারে, শিক্ষকদের পড়াশোনার মান এবং ছাত্রদের পড়াশোনার মান অনেকটাই ইনশাল্লাহ উন্নতির দিকে ধাবিত হবে। 6 নম্বর, পরিষদের সকল কমিটি ও সদস্যদের বিপদে আপদে পাশে থাকা এবং প্রয়োজন হলে আর্থিক সহযোগিতা করা। আমাদের এই পরিষদের হাফেজদের আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে তার সহযোগিতা করার জন্য, সে যে কোনো বিপদে আপদে পড়ে থাকে। যেমন আমার এক ভাই, সে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমাদের নলেজের বিষয়টা যখন এসে আমরা 15-16 জন মতন আলেম ওলামা আমরা চলে গিয়েছি হাসপাতালে। কেমন জানি ওই হাফেজ ভাই আমাদেরকে দিয়েই কেমন জানি তিনি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছে। এত আলেম ওলামা নিজেকে আমরা খুব খুশি, মহা খুশি। তখন তাকে আমরা আর্থিক সহযোগিতা আমরা করে দিয়ে আসছি, এই যে আমরা গিয়েছি এতেই তিনি খুশি। হাফেজদের বিপদের পাশে থাকা এবং প্রয়োজন হলে তার আর্থিক সহযোগিতা করা। ইতিমধ্যে আমাদের 200-র উপরে হাফেজদেরকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। তারপরে আপনার এই এপ্রিল মাসের ভিতরেই আমাদের এক ভাই, তিনি বাসা ভাড়া নিয়ে তার খুব কষ্টকর হয়ে যাচ্ছে বাসা ভাড়া দিতে। 3 মাসের বাসা ভাড়া বাকি, মুসলিম আমতি করে 3 মাসের বাসা ভাড়া বাকি মালিক কর্তৃপক্ষ তাকে লেবে যেতে বলেছে বাসা থেকে, যেহেতু বাসা ভাড়া দিতে পারছে না। তখন সে হাফেজ ভাই, সে যখন আমাদের এই সংগঠনের ফর্ম পূরণ করেছে, আমাদের সদস্য যখন হয়েছে, তখন সে ভেবেছে আমার কাছে আস্থার একটা জায়গা আছে, দেখি কোনো সহযোগিতা তাদের মাধ্যমে আমরা পাই কিনা। যখন তিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা কিছু সদস্য মিলে পরিদর্শন শেষে আমরা তাকে 20,000 টাকার একটা অনুদানের ঘোষণা দিয়েছি। 7 নম্বর, যে সমস্ত কোরআনের প্রতিষ্ঠানে শিক্ষকের প্রয়োজন, সেই প্রতিষ্ঠানগুলো শিক্ষকের ব্যবস্থা করে দেওয়া। 8 নম্বর, পরিষদের সকল কমিটি সদস্যদের মধ্যে কেউ যদি মারা যায় এবং তাদের পরিবারের কেউ যদি মারা যায়, জানাজায় শরীক হওয়া। আমি একজন আলেম, আমার জানাজায় যদি শত শত আলেম জানাজায় অংশগ্রহণ করে, সুন্দর দেখায়। আমার এক হাফেজ ভাইয়ের আব্বা মারা গিয়েছে, আমরা 50-এর অধিক আলেম ওলামা তার বাপের জানাজায় আমরা অংশগ্রহণ করি। বাপ মারা গিয়েছে, ব্যথায় বেদনায় জর্জরিত, যখন এত আলেম তার পাশে দাঁড়িয়েছি, আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, তখন কেমন জানি তিনি খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমরা তার বাপের জন্য দোয়া করে তার বাপকে আমরা কবরে রেখে আসছি। এই দৃশ্যটা ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ওইখান থেকেই আশপাশের যে গ্রাম থেকেই যারা জানাজায় অংশগ্রহণ করেছে, তারা তাদের সন্তানকে এই দৃশ্যটা দেখে এই মাদ্রাসামুখী করে। 9 নম্বর, পরিষদ কমিটি সদস্যদের রক্তের প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা করে দেওয়া। ইতিমধ্যে 600-র অধিক
হাফেজকে আমরা রক্তের ব্যবস্থা করে দিয়েছি। গতকালকেও আমরা এক ভাইকে আমরা রক্ত দিয়েছি, গতকালকেও এক ভাইকে আমরা রক্ত দিয়েছি, হাফেজ ভাইকে। আর এর ভিতরে আজ থেকে 7-8 দিন আগে আমার এক হাফেজ ভাই ঝিনাইদহ শামিমা ক্লিনিক অবস্থান করছিল, তার ফ্যামিলিকে নিয়ে সিজার করবে আর্জেন্ট ভাবে, এবি পজিটিভ, মারাত্মক রক্ত। ও পজিটিভ সহজে পাওয়া যায়, বি পজিটিভ সহজে পাওয়া যায়, এবি নেগেটিভ রক্ত সে সহজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলেছে যে এখনই সিজার করতে হবে, ইমার্জেন্সি, রক্ত এখনই লাগবে। তবে রাত বাজে 12:35 থেকে 40 বাজে রাত। কোথায় যাবে উনি, কার কাছে ফোন দেবে, কে সহযোগিতা করবে, রক্ত কোথায় পাবে? এমন জানি হাফেজ ভাই পেরেশানের ভিতরে পড়ে গেছে। তা ওনার একটা আস্থার জায়গা উনি ভেবেছে যে আমার আছে। সে আস্থার জায়গা কি? সে আস্থার জায়গাটা হলো হাফেজ উপকল্যাণ পরিষদ। তখন তিনি রাত 12:35 অথবা 40-এর দিকে তিনি আমার কাছে ফোন দেয় যে ভাই আমার তো এই অবস্থা, আমার রক্তের প্রয়োজন। তখন আমি ঘুরে দেখি যে 12:40 বাজে। খুব ইমার্জেন্সি ভাই, জি ভাই খুব ইমার্জেন্সি। তা এমন জানি তিনি চোখের পানি ফিরে দিয়ে মানে অধরে কান্না শুরু করে দিলেন। মানে আমার সহধর্মিণী স্ত্রী, সে যে ব্যথা যন্ত্রণা উপলব্ধি করছে, তার উপলব্ধি সেও পেরেশানির ভিতরে পড়ে গেছে। হঠাৎ করে রক্তের আর্জেন্ট তার দরকার, এগিয়ে রক্ত। তখন তার এই আস্থা বাদল হাফেজ উপকল্যাণ পরিষদ থাকার কারণে তিনি যখন আমাদের সহযোগিতা চেয়েছেন, ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন আমরা তাকে রক্তের ব্যবস্থা করে দিয়েছি, তার মুখে যে হাসিটা আমরা দেখেছি, তার চোখে মুখে যে দেখা যাচ্ছে যে শান্তি প্রশান্তিটা আমরা দেখেছি, এটাই আমাদের যে মেহনত পরিশ্রম এই গভীর রাত্রে করেছি আমরা ভুলে গিয়েছি। এই উপকারটা আমরা করে দেখতে পারি। যাক আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এই হাফেজ উপকল্যাণ পরিষদের মাধ্যমে আমার হাফেজদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, দলমত নির্বিশেষে। আমরা এখানে সব আলেম ওলামারা, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমি একটা দলকে সাপোর্ট করতেই পারি, একটা দল আপনি একটা দলকে ভালোবাসতেই পারেন, সাপোর্ট করতে পারেন। ভাইরে আমরা যেহেতু হাফেজ, এই দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেই, আসেন আমরা হাফেজদের পাশে দাঁড়াই। যে সমস্ত আমার হাফেজ ভাইরা অবহেলিত, তাদের সাথে থাকি। এবং আপনারা শুনে সন্তুষ্ট হবেন, ইতিমধ্যেই আমাদের এই হাফেজ উপকল্যাণ পরিষদ সরকারিভাবে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা সরকারিভাবে, যেহেতু সমাজ কল্যাণ সংস্থা, এই সমাজ কল্যাণ পরিষদকে সরকার প্রতি মাসে 20 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সরকার দিয়ে থাকে। সেটার জন্য আমরা দরখাস্ত করেছি, যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি। নিবন্ধনকৃত সংগঠন যারা সরকারিভাবে নিবন্ধন পেয়েছে, নিবন্ধনকৃত সংগঠন, তাদেরকে সরকার এই কল্যাণমূলক কাজ করার জন্য সরকার এরকম একটা বাজেট দিয়ে থাকে। তারপরে আমাদের এখন বর্তমানে যে এমপি মহোদয়, ঝিনাইদহ 4টা আসনের ভিতরে 3টা আসনেই তো যাকে টুপিওয়ালা, টুপি যেটাই মাথায় দিক, আজকলি দিক ও যদি টুপিওয়ালা, তো নামাজ তো পড়ে। যাই হোক, এই 3টা এমপির সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমাদের ঝিনাইদহ সদরের 2 আসনের যিনি এমপি মহোদয়, তার সাথে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে, দফায় দফায় কথা হয়েছে। এবং ঈদ সামগ্রী আমরা দিয়েছিলাম ঈদের আগে, সেখানে তিনার কিছু বাজেট ছিল এবং আমাদের আরো বাজেটের কথা উনি ঘোষণা করেছেন। এবং ওনার নেট নজর হাফেজ উপকল্যাণ পরিষদের প্রতি রয়েছে। ইনশাল্লাহ 5 বছর তো ভালোভাবে চালাতে পারবো ইনশাল্লাহ। 5 বছর পরে ঠিক আছে, 5 বছর তো চালাতে পারবো ইনশাল্লাহ, তারপরে দেখা যাক কি হয়। তারপরে আমরা এই হাফেজ উপকল্যাণ পরিষদের আমরা 2023 সাল থেকে স্থাপিত করার পর থেকে এই পর্যন্ত আমরা 900 হাফেজ আমাদের সদস্য ফর্ম পূরণ করেছি। এখন
এই আপনারা এখানে হাফেজ আছেন 8 থেকে 10 জন। যখন এই ফরম পূরণ করবেন তখন ভাববেন যে আমরা 9 থেকে 10 জন না, আমাদের সাথে 900-এর উপর হাফেজ রয়েছে। আপনার বিপদে আপদে তারা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বে, আপনার পাশে থাকবে। আর আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের প্রধান কার্যালয় অফিস ঝিনাইদহ বাস টার্মিনাল, ইনশাল্লাহ চেনেন আপনারা। ঝিনাইদহ বাস টার্মিনাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায়, এখানে আমাদের অফিস। আমার হাফেজের কল্যাণে যদি আপনারা দেখেন এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ ত্রুটি করছে, বিচ্যুতি করছে এবং ইসলাম বিদ্বেষী কাজ করছে, তাহলে আমাদের গলা চিপে ধরবেন, আমাদের গলা চিপে ধরবেন, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। যদি আমরা কোনো ইসলাম বিরোধী কোনো কাজ আমরা সংগঠন করি, আজ দেখেন যে না, তারা কল্যাণমূলক হাফেজের কল্যাণমূলক কাজ করছে, কোনো ইসলাম বিদ্বেষী কাজ তারা করছে না, তাহলে বাইরে সহযোগিতা করতে হবে। হাফেজদের একজন হাফেজ আরেকজন হাফেজের পাশে থাকতে হবে। সেটার মাধ্যমে সংগঠন যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা উপলব্ধি করতে হবে। যেহেতু আপনাদের মূল্যবান সময়, দীর্ঘ সময় যেটা আপনারা দিয়েছেন সকাল 10টা থেকে এখন বাজে প্রায় 11:30 বেজে গিয়েছে, আমাদের আবার গান্না ইউনিয়নে যেতে হবে 3টা ইউনিয়ন। তা আপনার এখানে যারা আছেন, এখানে লোক সংখ্যা খুব কম। আমাদের গান্না ইউনিয়ন আমরা কমিটি করে দিয়ে আসছি, ওখানে অনেক আলেম ওলামা দলমত নির্বিশেষেই অনেক আলেম ওলামা সেখানে অংশগ্রহণ করেছিল। সেখানে আমরা 15 জন বিশিষ্ট কমিটি করে দিয়ে আসছি। আর এখানে আমরা যেহেতু লোক সংখ্যা কম, আমরা এখানে 7 জন বিশিষ্ট ইনশাল্লাহ কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 7 জন বিশিষ্ট কমিটি, এই ইউনিয়নের 7 জন বিশিষ্ট কমিটি, এটা আমরা এখন তৈরি করে দিয়ে যাব। আর আমাদের হাতে সময় থাকবে, আপনাদের হাতে সময় থাকবে 1 মাস। এই 1 মাসের ভিতরে আপনারা যদি 15 জন বিশিষ্ট কমিটি তৈরি করতে পারেন, আরো লোক ঢোকাতে পারেন 15 জন, এটা আবার আমাদের রেজুলেশন করতে হবে সরকারিভাবে এই কমিটি, তাহলে মূল্যায়ন হবে। সেটা আমাদের জেলার কমিটি রেজুলেশন হয়ে গেছে। এখন ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কমিটিগুলো যারা তৈরি হচ্ছে, সেগুলো আমরা তৈরি করার পরপরই 1 মাস সময় আমরা নিচ্ছি আর কি সংশোধনের জন্য। হতে পারে যে যাকে কাছে আমরা যে দায়িত্ব দিয়েছি সকলের সিদ্ধান্ত ক্রমে সে কাজ করছে না, যেভাবে দেখা যাচ্ছে যে একটু অগ্রসর হওয়ার দরকার। আমার কথা হলো প্রতিদিন আমার কাজ করার দরকার নেই, সপ্তাহে 1 দিন তো করতে পারবো, তা মাসে 1 দিন তো করতে পারবো। তার সপ্তাহে খোঁজ নাই, মাসেও খোঁজ নাই, তার কাজের কোনো অগ্রগতি নাই, আসলে সে কমিটির ভিতরে থাকার সে যোগ্য লোক নয়। এদের একটু কাজ করতে হবে। এই যোগ্য লোককে যাদের দেখা যাচ্ছে যোগ্য লোক মনে করে যে কমিটির ভিতরে রাখলে ভালো হয়, পরবর্তীক্ষণে আপনারা এই 7 জন বিশিষ্ট যে কমিটি আমরা তৈরি করে দিয়ে যাব, এই 7 জন বিশিষ্ট আপনারা তবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আর হলে 8 জন আপনারা এর ভিতরে 15 জন বিশিষ্ট কমিটি আপনারা এর ভিতরে ঢোকাবেন। আর সেই ফর্মটা আমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিলে আমরা সেটা রেজুলেশন করে একটা লেমিটিং আকারে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। আর আপনাদের এই ইউনিয়নে আমরা অফিস দেবো, হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের অফিস দেবো। হাফেজরা এই 7টি ইউনিয়নে তারা সেই অফিসে আসবে, বসবে, চা খাবে এবং সুবিধা অসুবিধা এখানে বলবে। এই জায়গার যে সভাপতি, এখানে যে সেক্রেটারি যে হবে, সে ওইখানের জেলা পর্যায়ে সভাপতির সাথে যোগাযোগ রাখবে, সেখানে সাথে যোগাযোগ রাখবে, তার সুবিধা অসুবিধার কথা বলবে। আরো অনেক বিষয় দেখা আছে